সাতক্ষীরা ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ। জামালপুরে ৫টির মধ্যে ৩টি আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ভোট দিতে পারবেন ১২,৭৬,৯৫,১৮৩ জন। পুনর্বিবেচনায় আনা হয়েছে ৭টি দলের নিবন্ধন। হবিগঞ্জে শর্ত অমান্য করে খাল খননের মাটি বিক্রির অভিযোগ। ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের প্রতিকার চান স্থানীয়রা। আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রি হচ্ছে। আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন, তারা যেন এটা একটু নজরে নিয়ে। এরকম কোনো এটা হয়তো রং কথা অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে, কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই। প্রতিষ্ঠার ৪ বছরে উদ্যোক্তা টানতে পারছেন না চুয়াডাঙ্গার বেসিক শিল্পনগরী। নষ্ট হচ্ছে বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো। বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মিলছে ৫ থেকে ২০ কেজি ওজনের মাছ। উৎসবের আমেজ ছড়িয়েছে ২০ থেকে ২২ গ্রামে। বড় রুই আছে, কাতলা আছে, বড় ব্রিগেড আছে, সিলভার আছে। লবণের জন্য এই এলাকার আত্মসম্মানের দাওয়াত করে এবং খুব আনন্দ পায় এবং এই উপলক্ষে মেলা লাগে। জামাই থেকে শুরু করে সবাইকে আমরা, বোন ভাতিজি যারা আছে আত্মীয় সবাইকে আমরা দাওয়াত দিই। স্বাগত সবাইকে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ছুটির দিনে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় আসবে না। রাঁধুনি বিরিয়ানি মশলা। সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আব্দুল আলিমের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকালে সদরের আমতলা মোড়ে সাতক্ষীরা খুলনা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আজকে পরে বহু যানবাহন। বিক্ষোভকারীরা জানান সাতক্ষীরা ২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। এতে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনা করে আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে প্রার্থী করার দাবি জানান তারা। বেলা ১টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। সাতক্ষীরা ২ আসনে মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা চাই উনি নমিনেশন পাক। আলিম চেয়ারম্যানকে না দেওয়া ততদিন আমরা আন্দোলন চালাবো ইনশাআল্লাহ। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আবারও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালীগঞ্জে জনসভা করছেন মনোনয়ন বঞ্চিত ডক্টর শহীদুল আলমের সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী আকরামুল ইসলাম। যাচ্ছি আকরামের কাছে। আকরাম, জনসভায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন আর নেতাকর্মীরা কি বলছেন? আকরাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আসলে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে যারা চালিয়ে যাচ্ছে তাদের যে একটাই দাবি আসলে বিবেচনা না দিবে পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বিএনপি নেতা কর্মীদের।
স্তরের মানুষ এই আসনের দিকে তারা চালিয়ে আকরাম, ধন্যবাদ আপনাকে। যারা মনে করেছিল বিরোধী দলের লোকজনকে গুম খুন করে ক্ষমতায় চিরদিন টিকে থাকা যায়, তারা এখন নিজেদের পতন দেখছে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বগুড়ায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা যখন নিজের পতন দেখল, তখন নিজের দলের নেতাকর্মীদের রেখে শুধু আত্মীয় স্বজনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন মানবতার হাইকমিশনার। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও গত ১.৫ দশক ধরে সারা দেশে মানবিক কাজ করে গেছেন তিনি। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে, গুম করে দিয়ে, তাদেরকে পাতালে ফেলে দিয়ে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে, মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে, স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করে গণসংযোগ করছে বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দল। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে মতবিরোধের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে সম্ভাব্য শব্দটি থাকায় আসন ভিত্তিকভাবে এখনও আশাবাদী একাধিক প্রার্থী করছেন স্বতন্ত্রভাবে কর্মসূচি। তবে সম্ভাব্য শব্দটি আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ে কৌশলী বার্তা হিসেবে দেখা হচ্ছে। জামালপুরের ৫টি আসনের মধ্যে ৩টিতেই মাঠের সক্রিয় মনোনয়ন বঞ্চিতরা। আরো জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাসি। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। গত ৩ নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কিছুটা আশান্বিত হন মনোনয়ন বঞ্চিত নেতারা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম সংঘাত হলেও জামালপুরে মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্রভাবে গণসংযোগ, পথসভা ও প্রচারণা চালাচ্ছেন। জেলার 5টি আসনের 3টিতেই বিএনপির রাজনৈতিক চিত্র এখন এমন। বঞ্চিতরা মনে করছেন যোগ্যতা বিবেচনায় অন্তর্ভুক্ত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকায়। বিশ্বাস রাখতে চাই মেলান্দ মাদারগঞ্জের মানুষ যাকে ধানের শীষের পক্ষে প্রকৃত অর্থেই চায় উনি মনোনয়ন পাবেন। ধানের শীষের পক্ষেই শেষ পর্যন্ত কাজ করতে চাই। দলের স্ট্যান্ডিং কমিটি চাইলে যে কোনো সময় এটা পরিবর্তন আনতে পারে, তো সেই পরিবর্তনের অপেক্ষায় আছি আমরা। দলের সিদ্ধান্তে আমাদের সকলের সিদ্ধান্ত। তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ কি চায় এটা একটু ছানবিন করে দেখলে আমার মনে ভালো হতো। এবারে জামালপুর 1 আসন থেকে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 2 থেকে সুলতান মাহমুদ বাবু, জামালপুর 3-এ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4-এ ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর 5 থেকে শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে জামালপুর 2 আসনে ASM আব্দুল হালিম ও শরীফুল ইসলাম খান ফরহাদ, জামালপুর 3 আসনে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও AKM এহসানুল হক মঞ্জু, জামালপুর 4 আসনে সালিমা তালুকদার আরনি আলাদাভাবে ধানের শীষের হয়ে ভোট চেয়ে গণসংযোগ করছেন। দলের এই সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ার আশাবাদী মনোনীতরা। ঐক্যের সাথে ধানের শীষের জয় আনতে সবার সহায়তা চান তারা। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সংঘবদ্ধ করে, মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষকে সামিল করে আগামী নির্বাচনে, আগামী ভোট যুদ্ধে যেন তারা ঝাঁপিয়ে পড়েন। আসুন আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতির প্রয়োজনে এবং আগামী নির্বাচনে আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হিংসা বিদ্বেষে ঊর্ধ্বে থেকে আমরা দলের জন্য কাজ করি। যারা দল করেন দলের উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত দিবে তার বাইরে কেউ ওই সামান্য একটু নোংরামে মনে করে যে একটা পর্যায়ে আছে, ওই পর্যায়ে যাওয়ার সুযোগ নাই। তবে 16-17 বছরে তৃণমূলের পাশে থাকা শক্তি ও ভোটারদের আস্থার জায়গা ঠিক রেখেই প্রার্থী বাছাই হয়েছে বলে মনে করেন জেলা ও উপজেলার নেতারা।
দলের সিদ্ধান্ত প্রতীক নিশ্চিত করে দিয়েছে। এরপরে যদি আপনি মাঠে এসে সেটা বলেন আমি আমার এটাই শেষ না, এরপরে ডিসিশন হবে, তাহলে এগুলো আমাদের ভোটারদের, সাধারণ কর্মীদেরকে একটা বিভ্রান্ত করে। জামালপুরে যে 5টি আসনে নির্বাচনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, এই 5টি আসনে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। সম্ভাব্য শব্দটি একটি শূন্যস্থান তৈরি করেছে, তাই দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত দিলে নেতাকর্মী ও প্রার্থীরা স্বস্তি পাবে বলে মনে করেন রাজনৈতিক সচেতনরা। কেন্দ্রকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মকাণ্ড জানানো হয়েছে বলে জানালেন জেলা বিএনপির নেতারা। বিএনপির মতো একটা বৃহৎ দলের নীতি নির্ধারকরা যেন দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে এবং দলীয় যে স্ট্রিক্টনেসটাকে সুদৃঢ় করে। গত 17 বছরের সার্বিক অবস্থান বিবেচনা করে এখানে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখানে প্রার্থীর যদি নিতান্ত কোনো অযোগ্যতা প্রমাণিত না হয়, তাহলে আমার ধারণা এখানে মনোনয়ন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রংপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শোডাউন হয়েছে নগরীতে। দুপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করা হয়। এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন দল মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। কাচারি বাজার, পুলিশ লাইন্স মোড়, টাউন হল, নগর ভবন সহ বিভিন্ন সড়ক ঘুরে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী বলেন, সবাইকে সাথে নিয়ে রংপুরের উন্নয়নে কাজ করতে চান তিনি। আপনারা রংপুরের মানুষ আজকে ধানের শীষে যেভাবে ধানের শীষের পক্ষে এসেছেন, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন এবং ধানের শীষকে বিজয়ী করে এই রংপুরের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে পারবেন 12,76,95,183 জন। নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের চূড়ান্ত এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল 12,76,12,384 জন। ইসি সচিব বলেন, গত 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং মহিলা ভোটার 6,28,79,042 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের 1,234 জন ভোটার রয়েছেন। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার 2.29% এবং মহিলা ভোটার বৃদ্ধির হার 4.16% বলে জানান ইসি সচিব। এছাড়া এনসিপি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান সচিব। বলেন, 7টি দলের নিবন্ধনের বিষয়ে পুনর্বিবেচনায় আনা হয়েছে। আম জনগণ দলের বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে ইসি। অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন, সেটাই আর কি। বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি, কারণ আছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে। আনইউজুয়াল তো না, বরং এটাই হওয়া উচিত। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ফরিদপুরের ভাঙ্গায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকে মহাসড়কে চলাচল করা সব যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গেল কয়েকদিন ধরেই ভাঙ্গায় নিরাপত্তা জোরদার করা হয়। নিয়োজিত রয়েছে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এই বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক, তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। হবিগঞ্জের বানিয়াচংয়ে খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের ওই খনন কাজ থেকে উত্তোলিত মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা, অথচ মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করা হচ্ছে অন্যত্র। যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাল্লা মধুপুর সহ অন্তত 10 গ্রামের মানুষের জীবন জীবিকা অনেকাংশেই এই সরস্বতী খালের উপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন নাব্যতা সংকটে খালটির এখন রুগ্নদশা। বর্ষায় টুইটুম্পুর থাকলেও শুকনো মৌসুমে পানিশূন্য খালটি চাষাবাদেও প্রভাব ফেলে। সরস্বতীর নাব্যতা ফেরাতে চলতি বছর প্রকল্প হাতে নেয় সরকার। বাল্লা মধুপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গেল মাসে শুরু হয় 2 কিলোমিটার খনন কাজ। প্রায় 76 লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে মাটি বিক্রির অভিযোগ। ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রায় 32 লাখ টাকায় মাটি বিক্রি করেছেন। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রি হচ্ছে, তা আমরা প্রশাসনের কাছে এটাই আমরা আবেদন, তারা যেন এটা একটু নজরে নিয়ে সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক। গ্রামে 3টা মাঠ আছে, মসজিদ আছে, মসজিদের কাজে ব্যবহার করা হোক। মাটিটা বিক্রি না করেছি, সরকারি মাটি সরকারি জায়গাত সরকারি কাজে ফালাক। তবে যাদের বিরুদ্ধে মাটি কেনার অভিযোগ উঠেছে তাদের দাবি অভিযোগটি ভিত্তিহীন। বিনামূল্যেই পরিবারগুলোকে মাটি দিয়েছে ঠিকাদার। না না, এরকম কোনো এটাও তো রং কথা, অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে, কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই। তারা বলছে যে আমরা তো মাটিটা কোনো না কোনো জায়গায় দিতে হবে, এই হিসাবে আপনারা যখন গরিব মানুষ, এই হিসাবে আপনারা অনেক দিন যাবত এটা বাড়ি ঘর করতে পারতেছেন না, তাই আমরা আপনারা এই বাড়িটা এই বান্ধা দেওয়া যায়। এদিকে মাটি আসলে বিক্রি হয়েছে কিনা সেই প্রশ্নে ঠিকাদার সাংবাদিককেও মাটি দেওয়ার প্রস্তাব দেন। আপনার যদি কোনো মাটি লাগে আপনি বলেন, আমি আপনার ওইখানে ওনাদেরকে বলেন, ওনাদের যার যার মাটি লাগবে, আমি তো আমার মাটি কাটার ডিউটি 2 কিলো কাটবো, এখন মাটি লাগলে আমি মাটি দিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে সরকারি প্রকল্পের মাটি বিক্রির কোনো সুযোগই নেই। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এই খালের যে বেস ম্যাটেরিয়াল যে মাটি, এটা বিক্রি করার কোনো সুযোগ নেই, এটা ঠিকাদার করতেই পারবে না। আমি আপনাদের মাধ্যমে এখন এটা অবগত হলাম, আমি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দেবীর নামে বহমান খালটির নাব্যতা সংকট দ্রুতই দূর হবে এমনটাই আশা স্থানীয়দের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। সহজ শর্তে কিস্তির সুবিধা, দ্রুত উৎপাদনে যাওয়ার সুযোগ ও ব্যবসা বান্ধব পরিবেশের সুবিধা দিয়েও ব্যবসায়ীদের টানতে পারছে না চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরী। নির্মাণে 4 বছরও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম, বরং নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো। ব্যবসায়ীরা বলছেন নানা জটিলতার কথা, কর্মকর্তারা দিচ্ছেন বিভিন্ন আশ্বাস। 2021 সালে চুয়াডাঙ্গার ডিঙেদহ এলাকায় 25 একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী। পরের বছর 5 ক্যাটাগরিতে 78টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে 34টি প্লট বিক্রি হলেও নানা জটিলতায় কারখানা চালু হয়েছে মাত্র একটি। গোটা এলাকা এখন আগাছায় ভরা। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের অসুবিধা, রাস্তার কাজে অনিয়ম, নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে বিনিয়োগে অনাগ্রহ শিল্পোদ্যোক্তাদের। প্লট নিয়েও শুরু হয়নি উৎপাদন। মাটি ভরাটটা ঠিকমতো হয় নাই, যার কারণে অনেক টাকার বালি লাগে হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য। রাস্তার পিচ ঢালাইটা অনেক নর্মাল মনে হচ্ছে, এটা সহজে উঠে যাচ্ছে। আর যে ড্রেনগুলো, সাইডে যে ড্রেনগুলো করা, এগুলো অনেকটা সরু। ওই জায়গাটা এখনও যেভাবে লেবেল করা উচিত জায়গাটা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, তার কোনো ব্যবস্থা সরকার করেনি। ব্যবসায়ীরা বলছেন বিসিক নিয়ে রয়েছে ধারণার অভাব, জমির দাম ও অন্যান্য সুযোগ সুবিধাও সন্তোষজনক নয়। শিল্প উদ্যোক্তা, ক্ষুদ্র শিল্প টানতে হবে, তাহলে এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের কাছে জানা নেই, যে আমার কাছে, আমার অন্য কাছে ইচ্ছে নেই, জানি না। 1 বছর 1.5 বছরের ভিতরে পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়। এই ইন্ডাস্ট্রিটা আমি করবো, আমি লোন নিলাম, নিয়ে আমার 1.5 বছর যদি আমি ওই পরিবেশগত ছাড়পত্র না পাই, আমি ইন্ডাস্ট্রি চালাবো কি? আমার তো ব্যাংকের লোন দিয়ে আমি তো ফেল মার যাবো। ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনমুখী ব্যবসায় উৎসাহিত করা হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের। ব্যবসায়ীদের টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। এ পর্যন্ত আমরা 44% প্লট বরাদ্দ দিয়েছি। এই হিসাবে আমরা বলতে পারি আমাদের অ্যাচিভমেন্টটা মোটামুটি স্বাভাবিক, অস্বাভাবিক না। এই অবকাঠামো নির্মাণে সরকারের খরচ প্রায় 42 কোটি টাকা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার জীবননগর দর্শনা মহাসড়কে একটি বাস ও পিকআপে ডাকাতি হয়েছে। সকালে সন্তোষপুর এলাকায় ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানায় 7 থেকে 8 জনের সশস্ত্র ডাকাত দল দুটি গাছ কেটে মহাসড়কে ব্যারিকেড দেয়। প্রথমে একটি পিকআপ থামিয়ে চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে তারা। পরে সেই পিকআপ দিয়ে রাস্তা আটকে রাখে। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছালে গতিরোধ করে ডাকাত দল। চালককে মারধর করে গাড়ির নিয়ন্ত্রণ নেয় তারা। পরে বাসটি মহাসড়ক থেকে সরিয়ে আন্দুলবাড়িয়া বাইপাস সড়কের ইকো পার্কের সামনে নেওয়া হয়। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সহ অন্যান্য মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা। সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা 2025 বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। দুপুরে সংবাদ সম্মেলনে আয়োজন করে সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া শাখা নেতারা 2009 সালে নীতিমালা পুনর্বহালের দাবি জানান। এই নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে 1 জন ডিলার, 2 জন সাব ডিলার এবং 9 জন খুচরা বিক্রেতার মাধ্যমে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়। তবে 2025 সালে নীতিমালায় প্রতি ইউনিয়নে 3 জন করে ডিলারের মাধ্যমে সার বিক্রি হবে। সংগঠনটির মতে সাব ডিলার এবং খুচরা বিক্রেতা বাদ দিয়ে শুধুমাত্র 3 জন ডিলার থাকলে বাজার সিন্ডিকেটের হাতে চলে যাবে। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় গুলি করে হত্যা ও মরদেহ পোড়ানোর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে সন্তুষ্টি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এমন নৃশংস হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে সামনের দিনে কেউ আর এমন অপকর্ম করার সাহস না পায়। আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় 1.5 বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে বুকের ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের। 24 সালের 5 আগস্টের স্মৃতি স্মরণ করতে গিয়ে এখনও আটকে ওঠেন আশুলিয়ার বাসিন্দারা। তারা বলছেন, আদালতের দেওয়া রায় নজির স্থাপন হয়েছে, তবে দ্রুত সেই রায় কার্যকর হলেই শান্তি পাবে পুলিশের গুলিতে প্রাণ হারানো নিরীহ মানুষগুলোর আত্মা। জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন 1 জন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে গত 16 নভেম্বর সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। 17 নম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো বর্ণনা তুলে ধরেন। মৌসুমী বায়ুর বিদায় বেলায় আগমনী বার্তা দিচ্ছে হিমেল হাওয়া। হিম বাতাসের স্পর্শে রূপ বদলাচ্ছে বাংলার প্রকৃতি। দিনের বেলা গরম আর বিকেল থেকে ভোর জুড়ে ঠান্ডা, সেই সাথে কুয়াশা মোড়ানো চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, এবছর দেশের কোথাও কোথাও একটানা 12 দিনেরও বেশি সূর্যের দেখা নাও মিলতে পারে। 4 থেকে 7টি মৃদু এবং 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে উত্তরাঞ্চলে। তাপমাত্রা নামতে পারে 4 থেকে 6 ডিগ্রিতে। এখনকার প্রতিটি ভোরের কাঁচা রোদের ভেতর দিয়ে প্রকৃতিতে শোভিত শিশির দানা, যেন প্রকৃতিতে বিছানো হয়েছে ষোড়শীর নাকের মুক্তোর ফুল। হিম হিমে স্পর্শ প্রাণে তুলছে শিহরণ, শীতলতার পরশে নামছে শীত। তাই তো কবি আল মাহমুদ লিখেছেন, কখনো ভোরের রোদে শিশিরের রেণু মেখে পায়, সে পুরুষ হেঁটে যায় কুয়াশায়, দেহ যায় ঢেকে। কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে প্রতিটি সন্ধ্যা সকাল, দিনের সূর্য ঢেলে দিচ্ছে মায়া বিরোধ। রাতের আকাশে রূপালী তারার শুভ্রতা, খাল বিল থেকে বর্ষার জল ক্রমেই শুকিয়ে যাচ্ছে। মাঠে পরিযায়ী পাখিদের আনাগোনা, পাখ পাখালির কিচিরি মিচিরে মুখরিত জনপদ। ভোরে শহর গ্রামের পথে পথে শীতের পোশাকে চলে পথিক। শরতের স্নিগ্ধতা স্বচ্ছতা পেরিয়ে এসেছে ঋতুরানী হেমন্ত। হেমন্তের হাওয়ায় আসছে শীত। কেন প্রকৃতিতে এই পরিবর্তন, কি বলছেন এই আবহাওয়াবিদ? যখন এই মৌসুমি বায়ুটা চলে যাওয়া শুরু করে এই অক্টোবর নভেম্বর থেকে, তখন এই হিমালয় রিজনের দিক থেকে ঠান্ডা বাতাসটা আস্তে আস্তে প্রবেশ শুরু করে। এটাই হচ্ছে আপনার ঠান্ডা লাগার মূল কারণ।
শীতে ঘন কুয়াশার ধূসর খেলা এনে দেয় অন্যরকম ভিন্নতা। নীলগিরির ওয়াচ টাওয়ার থেকে মেঘকে ছুঁয়ে দেখা, টাঙ্গুয়ার হাওরে বিদেশি পাখির ঝাঁক অথবা চলনবিলের নান্দনিক সৌন্দর্যের ঢেউ, অথবা মহানন্দার তীর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আকাঙ্ক্ষা, সব যেমন বাংলার প্রকৃতির রূপের সুধা পানে টানে, তেমনি খারাপ সংবাদও আছে। এবার একটানা 12 দিনেরও বেশি নাও মিলতে পারে সূর্যের দেখা। জানুয়ারিতে তাপমাত্রা নেমে আসতে পারে 4 থেকে 6 ডিগ্রির ঘরে। এই 3 মাসের কথা যদি বলি, এই 3 মাসের ডিসেম্বর জানুয়ারির দিকে মধ্যরাত থেকে কখনো কোথাও সন্ধ্যার পর থেকেই কুয়াশা এবং কোথাও ঘন কুয়াশা পরিলক্ষিত হওয়ার সম্ভাবনাটা বেশ রয়েছে। শীতকালে ঘন কুয়াশায় চুপসে যায় প্রকৃতির সবুজ পল্লব। শহর গ্রামের খেটে খাওয়া মানুষেরা ছোটে কাজের সন্ধানে। শীতে গরম কাপড়ের কষ্ট, রোগবালাই, সড়ক ও আগুন পোহানো, দুর্ঘটনা রোধ, কৃষির ক্ষতি থেকে বাঁচতে আগাম আবহাওয়া বার্তা বেশি করে প্রচারের পরামর্শ এই আবহাওয়াবিদের। জিও এবং গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কি করলে মানুষ সচেতন হবে, ওই সময়টাতে যদি তারা এগুলো প্রচার করে, আমার মনে হয় যে বেশি কার্যকরী ইফেক্টিভ হবে। শীত প্রকৃতিকে নতুন করে শুরু করার প্রতিশ্রুতি দেয়। বসন্ত আসার আগে প্রকৃতি শীতের মধ্য দিয়ে প্রস্তুত হয়ে প্রাণবন্ত হওয়ার আগাম বার্তা দেয়। শীত মানে ভোরে রোদের আলোর আলতো স্পর্শ, ভেজা ঘাস, ভেজা সকাল, মায়ের হাতের গরম গরম পিঠা, চায়ের কাপ অথবা প্রিয় কারো হাত ধরে হাঁটার অজুহাতের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। শীত নামে ঐশ্বর্য নিয়ে এই বাংলার প্রকৃতির দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সেই ঐশ্বর্যের উপমা। এভাবেই শীত নামে বাংলায়। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, পানবাড়ি, লালমনিরহাট। এদিকে নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। 150 বছরের ঐতিহ্য মেনে অগ্রহায়ণের তৃতীয় দিনে উথলি গ্রামে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মেলার আয়োজন। 5 থেকে শুরু করে 20 কেজি ওজন পর্যন্ত বিভিন্ন জাতের মাছের জন্য বেশ বিখ্যাত এই মেলা। রীতি অনুযায়ী মেলা থেকে বেশ চড়া দামে সবজি কিনে থাকে স্থানীয়রা। একদিনের এই আয়োজন ঘিরে আশপাশের 20 থেকে 22টি গ্রামে উৎসবের আমেজ থাকে সপ্তাহ জুড়ে। বাড়ির বৌঝি থেকে ছেলে বুড়ো, মাছের মেলায় ভিড় বিভিন্ন বয়সী মানুষের। 150 বছরের ঐতিহ্যের এই মেলা বসে বগুড়ার শিবগঞ্জের উথলি গ্রামে। নতুন ফসল ঘরে ওঠার আনন্দে যুগের পর যুগ ধরে চলা মাছের মেলা হয়ে উঠেছে এই জনপদের চিরায়ত ঐতিহ্য। সূর্যোদয়ের পর শুরু হওয়া এবারের মেলায় ছিল হরেক মাছের সমাহার। এর মধ্যে সর্বোচ্চ 20 কেজি ওজনের কাতল আনেন এক ব্যবসায়ী। বড় বড় মাছ কেনার জন্য খুব আশালে আসে, এই জন্য আমরা আছি বড় মাছ, শাক সবজি আত্মীয়স্বজনে খাওয়াবো। এটুকু দেখে মনে হলো যে এখন পর্যন্ত বাজারে গ্রাস কাপ মাছটাই সবচেয়ে বড়। তারপর এমনিতেই এই যে ব্রিকেট আছে এগুলো দেখলাম। দিনভর মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। প্রতিটি দোকান ঘুরে বড় আকারের মাছ দেখার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী মাছ কেনেন অনেকে। সকাল থেকে বেচা কিনে খুব একটা ভালো না, তবে বেচা কিনে ভালো হবে, এই তো হয়তো ঘন্টাখানিক পর এরকম। আগের থেকে মাছের দাম একটু কম, এখন আগে ভালো আসলে এখন একটু কম। মাছ ও মিষ্টান্ন সহ উথলির এই মেলার আরেক আকর্ষণ জমি থেকে তুলে আনা টাটকা সবজি, যা বিক্রি হয় চড়া দামে। সেই সবজিতেও আগ্রহের কমতি ছিল না আগতদের। মেলায় কারুপণ্যের পসরাও সাজিয়ে বসেন অনেকে। বহুদিন ধরে আমরা ছোটবেলা থেকে দেখেছি, তবে আগে এত জমজমা ছিল না। এই বছর 10-12 হলে জমজমা আছে। জামাই থেকে শুরু করে সবাইকে আমরা, বোন ভাতিজি যারা আছে আত্মীয় সবাইকে আমরা দাওয়াত দিই এবং এই মাছের উপলক্ষেই মনে করেন যে অনুষ্ঠান সবাই আমরা করি আর কি। 18 শতকের শেষের দিকে কলকাতার এক জমিদার খাজনা আদায়ের জন্য 52 বিঘা জমি প্রজাবিলি হিসেবে দান করেন। পরবর্তীতে সেই জমিতেই গড়ে ওঠে বাজার। বিগত 155 বছর ধরে সেই বাজারটিতেই হয়ে আসছে মাছ মেলা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, শিবগঞ্জ, বগুড়া।